হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তোমাদের শিহাব ভাইয়া। আজকে হচ্ছে আমরা কোষ ও কোষের গঠনের পার্ট 5 ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো তোমরা সবাই একটু জয়েন করো। তোমরা সবাই একটু জয়েন করো। আমরা আজকে প্লাস্টিড এবং হচ্ছে তোমার সেন্ট্রিওল, তারপর আছে কি নিউক্লিয়াস, এই ৩টা হচ্ছে পড়বো। তোমরা সবাই একটু জয়েন করো, একটু ফ্রেন্ডে মেনশন দিয়ে দাও। আমরা সবাই মিলে ক্লাসটা শুরু করি। আর একটু সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু জানাও, যে সাউন্ড, তারপর বাকি সবকিছু ঠিকঠাক আছে নাকি না একটু জানিয়ে দাও ভাইকে। আচ্ছা, সবাই ভাইকে একটু জানাও যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, একটু জানাও ভাইকে। আর সাউন্ড ক্লিয়ার আছে কিনা। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা আর সবকিছু ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা একটু জানাও। হ্যাঁ, তোমরা অনেকে যুক্ত হয়ে গেছো। আর যারা যুক্ত হয়েছো, তোমরা কে কোথা থেকে যুক্ত হয়েছে একটু জানাও ভাইয়াকে। হুম, হ্যাঁ, আমরা অনেককে দেখতে পাচ্ছি। সবাই একটু যুক্ত হও। আমি একটু টাইম নিচ্ছি, আমরা কিছুক্ষণের মধ্যে স্টার্ট করব। সবাই একটু যুক্ত হও। যে আমাদের শামিতা ইসলাম, তুমি হচ্ছে সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, বাকি যারা আছো একটু যুক্ত হয়ে যাও। তো এই যে বায়োলজি ব্যাপারটা হচ্ছে কি, বায়োলজিটা হচ্ছে সব তোমার বইয়ের মধ্যে কিন্তু অনেক কিছু আছে, ঠিক আছে? বইতে কিন্তু গদবাঁধা অনেক লেখা। তো তোমার কোন জিনিসটা পড়তে হবে, কোন জিনিসটা পড়তে হবে না, তোমার অ্যাডমিশন থেকে শুরু করে বোর্ড কোশ্চেন, তারপর হচ্ছে তোমার বোর্ড কোশ্চেনের কোন সিকিউ গুলো আসবে, কোনগুলো আসবে না, তোমার একটা বইয়ে তুমি যখন পড়তে যাবা, তোমার বইগুলা যেভাবে লেখা, তোমার কিন্তু মাথা পুরো ধরে যাবে, ঠিক আছে? তো তোমার কোন জিনিসগুলা পড়া লাগবে, কোনগুলা পড়া লাগবে না, এটা কিন্তু জানা জরুরি, ঠিক আছে? এই জন্য তোমাকে অবশ্যই আহ ক্লাস করতে হবে। আচ্ছা, তোমরা একটু যুক্ত হও, আমি একটু টাইম নিচ্ছি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা স্টার্ট করি। তোমরা এর মধ্যে সবাই যুক্ত হয়ে যাও, আর একটু ফ্রেন্ডদের মেনশন দাও। আমরা এর আগে প্লাস্টিড পড়েছি, মোটামুটি প্লাস্টিডে এগুলো আমাদের পড়া শেষ। এটাও পড়ে ফেলেছি, এগুলো আমাদের পড়া হয়ে গেছে। লিউকোপ্লাস্ট, হ্যাঁ এটা পড়েছি। আমরা আজকে ক্লোরোপ্লাস্ট থেকে শুরু করবো, এগুলো আমাদের পড়া হয়েছে। ক্লোরোপ্লাস্ট, আচ্ছা এখান থেকে শুরু করবো, আমাদের পড়া হচ্ছে আজকে এখান থেকে। আচ্ছা, দেখো, এই যে আমাদের মামুন সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঠিক আছে, আমরা স্টার্ট করি। দেখো, ক্লোরোপ্লাস্ট, আমরা 3 ধরনের প্লাস্টিড দেখছি না এর আগের ক্লাসে, যে আমাদের প্লাস্টিড হচ্ছে কয় ধরনের, প্লাস্টিড হচ্ছে 3 ধরনের। প্লাস্টিড কি, প্লাস্টিডটা হচ্ছে উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে একটা অঙ্গাণু, এবং উদ্ভিদ কোষের এটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্গাণু, ঠিক আছে? যেটা প্রাণী কোষে থাকে না, শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে। তো এই প্লাস্টিডকে আমরা 3 ভাগে ভাগ করেছিলাম: ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। যার মধ্যে ক্লোরোপ্লাস্টটা ছিল সবুজ বর্ণের প্লাস্টিড, এবং ক্রোমোপ্লাস্টটা ছিল রঙিন প্লাস্টিড, তবে সেটা সবুজ না। ক্রোমোপ্লাস্টের মধ্যে অনেকগুলা বর্ণ ছিল, যেটা লাল হইতে পারে, কমলা হইতে পারে, তারপর নীল হইতে পারে, হলুদ হইতে পারে। আর লিউকোপ্লাস্ট যেটা, সেটা ছিল বর্ণহীন প্লাস্টিড। এবং লিউকোপ্লাস্টের কাজ কি ছিল? লিউকোপ্লাস্টের কাজ ছিল খাবার সঞ্চয় করে রাখা। ক্রোমোপ্লাস্টের কাজ কি ছিল? ক্রোমোপ্লাস্টের কাজ হচ্ছে উদ্ভিদ দেহকে বর্ণময় ও আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করা, উদ্ভিদ দেহকে বর্ণময় এবং আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করা। আর এই যে আমাদের ক্লোরোপ্লাস্ট, এই ক্লোরোপ্লাস্টের কাজ হচ্ছে খাদ্য প্রস্তুত করা। আচ্ছা দেখো, সবুজ বর্ণের প্লাস্টিডকে ক্লোরোপ্লাস্ট বলে, ইয়াস, আমরা দেখেছি যে সবুজ বর্ণের প্লাস্টিডটা হচ্ছে তোমার
ক্লোরোপ্লাস্ট, সবুজ বর্ণের প্লাস্টিডটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। অধিক পরিমাণে ক্লোরোফিল নামক একটা পিগমেন্ট থাকে বা রঞ্জক যেটাকে বলে। আর এই ক্লোরোফিলের যে বর্ণ সেটা হচ্ছে তোমার সবুজ বর্ণের। ক্লোরোফিলটা হচ্ছে সবুজ বর্ণের। ক্লোরোফিলটা হচ্ছে তোমার কি ভাইয়া? সবুজ বর্ণের। যে কারণে এই অধিক পরিমাণে ক্লোরোফিল থাকার কারণে এই ক্লোরোপ্লাস্ট যেটা সেটা হচ্ছে সবুজ বর্ণের হয়। আর এই ক্লোরোপ্লাস্ট কোথায় থাকে তাহলে? উদ্ভিদের যেসব সবুজ অঙ্গ আছে, উদ্ভিদের কাণ্ড এবং পাতার যে সবুজ অংশ আছে সেখানে হচ্ছে তোমার এই ক্লোরোপ্লাস্টটা থাকে, ক্লোরোপ্লাস্টটা থাকে। আচ্ছা, ক্লোরোপ্লাস্ট খাদ্য সংশ্লেষণ মানে হচ্ছে খাদ্য তৈরি করে, খাদ্য সংশ্লেষণে সাহায্য করে বলে একে কোষের রান্নাঘর বা কিচেন অফ সেল বলা হয়। কোষের রান্নাঘর বা কিচেন অফ সেল। তো তোমার কোশ্চেনে থাকবে যে সাইটোপ্লাজমেও একটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু যাকে কোষের রান্নাঘর বা কিচেন অফ সেল বলা হয়, তার ভৌত গঠন বর্ণনা করো। তো তোমার সরাসরি বা ডিরেক্ট কিন্তু বলে দিবে না যে ক্লোরোপ্লাস্টের গঠন বর্ণনা করো বা ক্লোরোপ্লাস্টের যে কোনো এমসিকিউ আসতে পারে। তো সেইখানে তোমাকে কি দিবে? কোষের রান্নাঘর দিবে। তো কোষের রান্নাঘর কোনটা সেটা তোমার মনে রাখতে হবে। কেন এটাকে কোষের রান্নাঘর বলা হয়? কারণ এখানে হচ্ছে খাবার তৈরি হয়। আমাদের যে রান্নাঘর বা কিচেন সেখানে কি হয়? খাবার প্রস্তুত হয়। ঠিক কোষের খাবার কোথায় প্রস্তুত হয় বা উদ্ভিদের খাবার কোথায় প্রস্তুত হয়? এই কোষের প্লাস্টিডে, ক্লোরোপ্লাস্ট হচ্ছে খাদ্য প্রস্তুত হয়। যে কারণে এই ক্লোরোপ্লাস্টকে কোষের রান্নাঘর বা কিচেন অফ সেল বলা হয়। এটাকে শক্তি রূপান্তরের অঙ্গাণু বলা হয়। শক্তি রূপান্তরের অঙ্গাণু বলা হয়। দেখো, আমাদের যখন খাদ্য প্রস্তুত হবে, খাদ্য প্রস্তুত হলে আমরা খাদ্য থেকে কি পাই? শক্তি পাই। তাহলে এই যে শক্তি রূপান্তরিত হয় কোথা থেকে? এই ক্লোরোপ্লাস্ট থেকে। তো যে কারণে একে শক্তি রূপান্তরের অঙ্গাণু বলা হয়। কিন্তু শক্তি উৎপাদন কেন্দ্র, কোষের শক্তি উৎপাদন কেন্দ্র কোনটা? শক্তি উৎপাদন কেন্দ্র কিন্তু মাইটোকন্ড্রিয়া। কিন্তু শক্তি রূপান্তরের অঙ্গাণু যদি বলে তখন সেটা হবে ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্টের সংখ্যা উচ্চ শ্রেণীর উদ্ভিদে সাধারণত 10 থেকে 40টি পর্যন্ত হয়ে থাকে। 10 থেকে কয়টা? 40টা। 10 থেকে 40টি পর্যন্ত হয়ে থাকে। আচ্ছা, তারপর দেখো, আচ্ছা এগুলো আমাদের পড়া হয়েছে যদিও, এগুলো আমাদের গত ক্লাসে পড়া হয়ে গেছে, এগুলো আমরা দেখবো না। এখান থেকে আসলে আমার শুরু করা উচিত ছিল। যাই হোক, দেখো ক্লোরোপ্লাস্টের ভৌত গঠন থেকে আমরা শুরু করার কথা। আমরা এগুলো গত ক্লাসে দেখে ফেলছি যদিও। তো এই যে এটা হচ্ছে আমাদের একটা ক্লোরোপ্লাস্ট। এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্টের এটা হচ্ছে বাহিরের আবরণ। ক্লোরোপ্লাস্টটা হচ্ছে দ্বি আবরণী বিস্তৃত। দ্বি আবরণী। আচ্ছা, আমরা চিত্র আঁকবো, সমস্যা নেই। তুমি জাস্ট এখানে দেখো, দুইটা আবরণী আছে এবং এই যে থলের মতো যে অংশগুলা, এগুলাকে বলি আমরা থাইলাকয়েড। এগুলাকে কি বলি ভাই? থাইলাকয়েড বলি। আর এই যে অনেকগুলা থাইলাকয়েড একটার উপর একটা সজ্জিত হয়ে যে স্তূপের মতো গঠন করে, তখন সেটাকে আমরা বলি গ্রানাম বা গ্রানা বলা হয়। ঠিক আছে? এবং ভিতরে যে জেলির মতো পদার্থ থাকে সেগুলোকে বলা হয় স্ট্রমা। আর এই স্ট্রোমার মধ্যে একটা থাইলাকয়েডের সাথে আরেকটা থাইলাকয়েড যে ল্যামিনির সাহায্যে যুক্ত থাকে সেটাকে বলা হয় স্ট্রোমা ল্যামিনি। সেটাকে বলা হয় স্ট্রোমা, স্ট্রোমা ল্যামিনি বলা হয়। ল্যামিনি, এটা হচ্ছে তোমার স্ট্রোমা ল্যামিনি। ওকে, আমরা চিত্রে এঁকে যদি দেখবো, দেখো আমরা এবার একটা চিত্র আঁকি। এবার একটা চিত্র এঁকে ইন্ডিকেট করি। দেখো, ভৌত গঠন, ক্লোরোপ্লাস্টের ভৌত গঠন। তো এই ক্লোরোপ্লাস্টের ভৌত গঠন যখন পরীক্ষায় আসবে, যে তোমার আসবে যে কোষের রান্নাঘর, যে সাইটোপ্লাজম একটি অঙ্গাণু যাকে কোষের রান্নাঘর বলা হয়, উক্ত অঙ্গাণুটির ভৌত গঠন ব্যাখ্যা করা। এটা আসে, বুঝছো? ক্লোরোপ্লাস্ট আর মাইটোকন্ড্রিয়া, এটার ভৌত গঠন এটা প্রত্যেক বছর দেখা যায় কোনো না কোনো বোর্ডে আসবেই আসবে। তো এই ভৌত গঠনের বেলায় তোমাকে অবশ্যই প্রথমে কি করতে হবে? প্রথমে হচ্ছে তোমাকে একটা চিত্র অঙ্কন করতে হবে। প্রথমে একটা চিত্র অঙ্কন করতে হবে। তাহলে আমরা একটা চিত্র এঁকে ফেলি। আমরা হচ্ছে এদিকে একটা চিত্র এঁকে ফেলি। দেখো, যদি আমি চিত্র ভালো আঁকতে পারি না, তারপর একটু ট্রাই করে দেখি। আচ্ছা, এটা হচ্ছে মনে করো বাইরের আবরণ, আর এটা হচ্ছে তোমার ভিতরের আবরণ। এটা মনে করো যে ভিতরের আবরণ। আচ্ছা, দুইটা আবরণ গেল এবং এদের মধ্যে কি থাকবে? মধ্যে হচ্ছে থাইলাকয়েড থাকবে। যে এগুলো মনে করো যে থাইলাকয়েড। ঠিক আছে, এগুলো হচ্ছে কি তোমার থাইলাকয়েড। আচ্ছা,
আবার এদিকে আবার আছে থাইলাকয়েড। আবার এদিকে আছে। তারপর তোমার এদিকে থাকবে। এগুলো হচ্ছে তোমার থাইলাকয়েড। ঠিক আছে, আমি এদিকে দিয়ে দিচ্ছি কিছু থাইলাকয়েড। ওকে, তাহলে এই যে কতগুলা থাইলাকয়েড, এই যে এক একটা সিঙ্গেল যেগুলা, মানে একটা থলের মতো যে অংশ, এটাকে আমরা থাইলাকয়েড বলবো। একটা সিঙ্গেল যে থলের মতো অংশ সেটাকে হচ্ছে থাইলাকয়েড। তো কতগুলো থাইলাকয়েড মিলিত হয়ে একটা গ্রানাম তৈরি করে। এই গ্রানামগুলা একটার সাথে একটা আবার বিভিন্ন নালীর মাধ্যমে সংযুক্ত থাকে। একটার সাথে একটা বিভিন্ন নালীর মাধ্যমে সংযুক্ত থাকে এভাবে। ঠিক আছে, একটার সাথে একটা হচ্ছে তোমার বিভিন্ন নালীর মাধ্যমে সংযুক্ত থাকে। এবং এই থাইলাকয়েড ক্লোরোপ্লাস্টের মধ্যে, ক্লোরোপ্লাস্টের মধ্যে তোমার কি থাকে, এরকম স্ট্রোমা থাকে। স্ট্রোমা তরল জেলির মতো পদার্থ যেটাকে আমরা বলি। ঠিক আছে, তরল জেলির মতো কলয়েডাল ধর্মী যে পদার্থ থাকে সেটা হচ্ছে তোমার স্ট্রোমা। তাহলে এগুলো হচ্ছে মনে করো তোমার স্ট্রোমা। আচ্ছা, তারপর আর কি থাকতে পারে? আর কি থাকতে পারে? ক্লোরোপ্লাস্টের, তুমি জানো যে ক্লোরোপ্লাস্টের কি আছে, একটা বৃত্তাকার ডিএনএ রয়েছে। ক্লোরোপ্লাস্টের হচ্ছে তোমার বৃত্তাকার, এরকম বৃত্তাকার হচ্ছে একটা ডিএনএ থাকে, বৃত্তাকার ডিএনএ। তারপর আর কি আছে? আর হচ্ছে তোমার রাইবোজোম রয়েছে। এগুলো হচ্ছে তোমার মনে করো রাইবোজোম। এরকম রাইবোজোমের অনেকগুলা কি থাকবে, দানা থাকবে। আচ্ছা, তাহলে আমাদের চিত্র আঁকা শেষ। এবার হচ্ছে আমরা কি করি, ইন্ডিকেট করি। তাহলে প্রথমে নিচে দিয়ে আমরা কি লিখে দেবো, যে চিত্র, কার চিত্র? ক্লোরোপ্লাস্টের চিত্র। ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট। ওকে, তাহলে ক্লোরোপ্লাস্টের সবচেয়ে বাহিরে, তোমরা যদিও পাশে লিখবা, হ্যাঁ, আমার পাশে জায়গা নেই, আমি এই জন্য উপর লিখছি, যে সবচেয়ে বাহিরে যে আবরণটা সেটাকে আমরা বলবো বহি আবরণ। বহি আবরণ বা বহি ঝিল্লি আমরা বলতে পারি, বহি আবরণ। বহি আবরণ, সবচেয়ে বাহিরে যে আবরণ সেটা হচ্ছে বহি আবরণ। তারপর দেখো, বাহিরের আবরণের পরে, তাহলে বাহিরে যে আবরণ সেটা বহি আবরণ। বাহিরে আবরণের পরে মানে বাইরেরটার পরে যে মাঝখানে যে আবরণটা রয়েছে সেটাকে বলবো আমরা অন্ত আবরণ। মানে অন্ত মানে ভিতরে, ভিতরে যে আবরণটা, অন্ত মানে হচ্ছে কি, হ্যাঁ ভিতরে, ভিতরে যে আবরণটা সেটাকে বলবো আমরা অন্ত আবরণ। অন্ত, অন্ত আবরণ, অন্ত আবরণ। তাহলে সবচেয়ে বাহিরের যে আবরণ সেটা হচ্ছে বহি আবরণ, এবং বহি আবরণের পরে যে আবরণটা আছে সেটা হচ্ছে আমার অন্ত আবরণ। তারপর কি আছে? তারপর হচ্ছে তোমার এই যে থাইলাকয়েড, এক একটা যে সিঙ্গেল আছে, এগুলো হচ্ছে তোমার কি, আচ্ছা এই পাশেই থাক, এগুলো হচ্ছে তোমার থাইলাকয়েড। তাহলে কি আছে তোমার এই জায়গায়, থাইলাকয়েড আছে, এটা হচ্ছে তোমার থাইলাকয়েড। থাইলাকয়েড। ওকে, তারপর দেখো কতগুলো থাইলাকয়েড একটার সাথে একটার উপর একটা সজ্জিত হয়ে একটা স্তূপের মতো গঠন করছে। এই পুরো স্তূপটাকে আমরা বলবো কি, পুরো স্তূপটাকে বলবো আমরা গ্রানাম। পুরো স্তূপটাকে কি বলবো? গ্রানাম বলবো। তাহলে এটা হচ্ছে তোমার গ্রানাম, গ্রানাম, গ্রানাম। ওকে, তাহলে থাইলাকয়েডের যে একটা স্তূপ দেখতে পাচ্ছি এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে আমাদের গ্রানাম। তারপর কি আছে? স্ট্রোমা, এই যে ভিতরে যে জেলির মতো পদার্থ, এগুলো হচ্ছে তোমার স্ট্রোমা। এগুলো হচ্ছে তোমার স্ট্রোমা, স্ট্রোমা, স্ট্রোমা। তারপর কি আছে? স্ট্রোমা দেখতে পাচ্ছি। তারপর দেখো এই যে একটা থাইলাকয়েডের সাথে গ্রানামের সাথে আরেকটা গ্রানাম যেই নালী দিয়ে যুক্ত, এই নালীটা কোথায় আছে? স্ট্রোমার মধ্যে আছে। এটা হচ্ছে নালীটার নাম হচ্ছে ল্যামেলি। তখন এটাকে আমরা বলবো স্ট্রোমা ল্যামেলি বলবো। কি বলবো? স্ট্রোমা ল্যামেলি, স্ট্রোমা
স্ট্রোমা ল্যামেলি, ল্যামেলি, যদি লেখা যাচ্ছে না, যাই হোক, তাহলে এই যে এটা হচ্ছে তোমার স্ট্রোমা ল্যামেলি। তারপর কি আছে? তারপর ডিএনএ আছে, এটা হচ্ছে ডিএনএ, ডিএনএ। তারপর আছে কি রাইবোজোম, রাইবোজোম। শেষ। আমাদের ক্লোরোপ্লাস্টের চিত্র আঁকা শেষ এবং ইন্ডিকেট করাও শেষ। ওকে, তাহলে আমরা এভাবে যখন বলবে যে ক্লোরোপ্লাস্টের ভৌত গঠন ব্যাখ্যা করো, তখন আমাদের ভৌত গঠনের বেলা অবশ্যই কি করতে হবে? একটা চিত্র অঙ্কন করতে হবে। তো চিত্র অঙ্কন করলাম, অঙ্কন করে বাহিরে যে আবরণ সেটা হচ্ছে বহি আবরণ, বাহিরে আবরণের পরে যে আবরণটা আছে সেটা অন্ত আবরণ। তারপর আছে কি? তারপর আছে তোমার থলের মতো যে অংশগুলো, সেগুলো হচ্ছে থাইলাকয়েড। একটা থাইলাকয়েডের উপর আরেকটা থাইলাকয়েড সজ্জিত হয়ে যে স্তূপের মতো গঠন করে সেটা হচ্ছে তোমার গ্রানাম। এবং ভিতরে যে জেলির মতো পদার্থ থাকে সেটা স্ট্রোমা, এবং স্ট্রোমার মধ্যে একটা থাইলাকয়েডের সাথে আরেকটা থাইলাকয়েড যে ল্যামিনির সাহায্যে যুক্ত থাকে সেটা হচ্ছে তোমার স্ট্রোমা ল্যামিনি। তারপর কি আছে? বৃত্তাকার ডিএনএ এবং রাইবোজোম রয়েছে, বৃত্তাকার ডিএনএ এবং রাইবোজোম। ওকে, তাহলে প্রথমে আমরা চলে আসি যে আবরণী ঝিল্লি। তাহলে আবরণী ঝিল্লি হচ্ছে দুই স্তর বিশিষ্ট। ইয়াস, আমরা দেখতে পাচ্ছি যে একটা বাহিরের আবরণ, আরেকটা হচ্ছে অন্ত আবরণ। তো দুই স্তর বিশিষ্ট আংশিক অর্ধবেদ্য। অর্ধবেদ্য হচ্ছে এই আবরণের মধ্য দিয়ে কিছু জিনিস বাইরে বের হতে পারবে এবং কিছু জিনিস ভিতরে প্রবেশ করতে পারবে। তো এটা হচ্ছে আংশিক অর্ধবেদ্য মেমব্রেন দ্বারা আবৃত। আচ্ছা, তৃতীয় মেমব্রেন অর্থাৎ থাইলাকয়েড মেমব্রেন হচ্ছে তোমার আলোক নির্ভর বিক্রিয়া ঘটে। আলোক নির্ভর বিক্রিয়া, আলোক নির্ভর বিক্রিয়া কোথায় ঘটে? থাইলাকয়েড মেমব্রেন। আচ্ছা, এই যে থাইলাকয়েড, এটা হচ্ছে কি, যে এগুলো হচ্ছে থাইলাকয়েড। তো এই দুইটা তো আমরা আবরণ দেখছি, একটা হচ্ছে বহি আবরণ, একটা অন্ত আবরণ। তো এই যে এই থাইলাকয়েড, এটাকে ওরা তৃতীয় আবরণ বলছে। যদিও তুমি অবশ্যই দ্বিস্তর বিশিষ্ট, আমরা বলবো যে আমাদের যে কি বলে ক্লোরোপ্লাস্টটা আছে এটা হচ্ছে দ্বিস্তর বিশিষ্ট, কিন্তু থাইলাকয়েড ওরা বলছে তৃতীয় আবরণ। তো এই তৃতীয় আবরণ বা তৃতীয় মেমব্রেন, এই তৃতীয় মেমব্রেনটা হচ্ছে থাইলাকয়েড, যেগুলো হচ্ছে তোমার আলোক নির্ভর বিক্রিয়া ঘটে। এবং এরকমও পরীক্ষা আসে যে আলোক, যে সূর্যালোক কোথায় আবদ্ধ হয়? সূর্যালোক হচ্ছে তোমার এই থাইলাকয়েডে আবদ্ধ হয়, এবং এই থাইলাকয়েডে কিন্তু আমাদের খাদ্য প্রস্তুত হয়। খাদ্য প্রস্তুত হয় কিভাবে? খাদ্য প্রস্তুত হয় হচ্ছে তোমার সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, যেখানে সূর্য থেকে আলো এবং হচ্ছে মাটি থেকে পানি, বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইডের সাহায্যে সূর্যালোকের উপস্থিতিতে এটা হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য প্রস্তুত করে। উদ্ভিদ হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য প্রস্তুত করে। আচ্ছা, এবার স্ট্রোমা বা ম্যাট্রিক্স, যেটি হচ্ছে স্ট্রোমা সেটাই ম্যাট্রিক্স, সেটি হচ্ছে তোমার মাতৃকা, ভিতরে যে জেলির মতো পদার্থ। তো এই যে আবরণী ঝিল্লি দ্বারা আবৃত পানিগ্রাহী কলয়েড ধর্মী, কলয়েড মানে হচ্ছে অর্ধ তরল, যেটা পুরোপুরি তরল না, এই কলয়েড ধর্মী তরল যে পদার্থ থাকে সেটাকে বলা হয় স্ট্রোমা। তাহলে স্ট্রোমা হচ্ছে আবরণী ঝিল্লি দ্বারা আবৃত পানিগ্রাহী কলয়েড ধর্মী তরল পদার্থকে স্ট্রোমা বলা হয়। এখানে 70S রাইবোজোম থাকে। মূলত এখানে যে ডিএনএটা থাকে সেটাও বৃত্তাকার ডিএনএ। আর বৃত্তাকার ডিএনএ কার বৈশিষ্ট্য? আদিকোষী জীবের বৈশিষ্ট্য। বৃত্তাকার ডিএনএটা হচ্ছে তোমার আদিকোষী জীবের বৈশিষ্ট্য। এবং এখানে যে রাইবোজোমটা থাকে, এখানে যে রাইবোজোমটা থাকে সেটা হচ্ছে তোমার আদিকোষী রাইবোজোমের মতো। আমরা দেখেছি যে রাইবোজোম হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে তোমার 80S আর একটা 70S। আর 70S যে রাইবোজোম সেটা হচ্ছে তোমার আদিকোষী জীবের বৈশিষ্ট্য। তো এই জায়গায়ও কিন্তু আদিকোষী জীবের মতো একটা 70S রাইবোজোম থাকে। এবং ডিএনএ যেটা থাকে, ডিএনএটা, এবং যে ডিএনএটা থাকে সেটা কিন্তু তোমার বৃত্তাকার ডিএনএ, বৃত্তাকার, বৃত্তাকার ডিএনএ থাকে। ঠিক আছে, যে ডিএনএটা থাকে সেটাও বৃত্তাকার, এবং আরএনএ থাকে। সালোক সংশ্লেষণের সি4 এবং সি3 চক্র স্ট্রোমায় সংঘটিত হয়। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে আলোক, একটা হচ্ছে আলোক নির্ভর বিক্রিয়া আর একটা হচ্ছে আলোক নিরপেক্ষ বিক্রিয়া। তো এই আলোক নিরপেক্ষ বিক্রিয়া যে সি3 চক্র আছে, সি3 চক্রের নাম হচ্ছে তোমার কি? একটা হচ্ছে সি3 চক্র, একটা হচ্ছে সি4 চক্র। তো এই যে সি4 চক্র সেটাকে আমরা বলি হ্যাচো-চ্যালক চক্র, আর সি3 চক্রকে বলি আমরা ক্যালভিন চক্র। ঠিক আছে, ক্যালভিন চক্র বলি। এই ক্যালভিন চক্র আর সি4 চক্র এই দুইটা হচ্ছে কোথায় সংঘটিত হবে? স্ট্রোমাতে সংঘটিত হবে, স্ট্রোমায়। এই যে তোমার ভিতরে যে স্ট্রোমা আছে সেখানে হচ্ছে সংঘটিত হয় সালোক সংশ্লেষণে। ওকে, পরবর্তীতে যাই আমরা। এই যে থাইলাকয়েড এবং গ্রানাম, এই যে তুমি দেখছো না যে থলের মতো ভিতরে কিছু অংশ থাকে, থলের মতো অংশ থাকে, এবং যেগুলা একটার উপর একটা সজ্জিত হয়ে একটা গ্রানাম সৃষ্টি করে, একটা গ্রানাম সৃষ্টি করে, যেটাকে আমরা গ্রানাম বলে থাকি। তাহলে এই যে থাইলাকয়েড এবং গ্রানাম, থাইলাকয়েড এবং গ্রানাম। আচ্ছা, তোমরা যারা যুক্ত আছো, আমি যা পড়াইছি এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু সবাই বলো তো, যে যা পড়াইছি এই পর্যন্ত ক্লিয়ার কিনা? সবাই একটু ভাইকে জানাও যে যাই পড়াইলাম এই পর্যন্ত ক্লিয়ার কিনা। আর আমাকে একটু বলো তো যে রাই কি বলে
ক্লোরোপ্লাস্টের যে ডিএনএ সেটা হচ্ছে আদি প্রকৃতির, ডিএনএটা কি আদি প্রকৃতির না প্রকৃতির? যাই হোক, তুমি বলো যে বৃত্তাকার না সূত্রাকার, এটা বলো। যে আমাদের যে ক্লোরোপ্লাস্ট আছে, এই ক্লোরোপ্লাস্টের ডিএনএটা কি বৃত্তাকার না সূত্রাকার, এটা আমাকে একটু বলো। এবং যে আমাদের ক্লোরোপ্লাস্ট, এই ক্লোরোপ্লাস্টের রাইবোজোমটা কোন প্রকৃতির? ক্লোরোপ্লাস্টের রাইবোজোমটা কোন প্রকৃতির? 70s না 80s? 70s না 80s, এটা একটু আমাকে জানাও। এই দুইটা প্রশ্নের অ্যান্সার দাও। আচ্ছা, থাইলাকয়েড এবং গ্রানাম, যে 10 থেকে 100টি থাইলাকয়েড মিলিত হয়ে একটা গ্রানাম তৈরি হয়। যদি আমি এই জায়গায় 4টা দিয়েছি, কিন্তু মনে রাখতে হবে 10 থেকে 100টা, এই যে এগুলো হচ্ছে সিঙ্গেল, এই সিঙ্গেল এগুলোকে বলা হয় থাইলাকয়েড। এগুলো হচ্ছে কি তোমার, এইগুলো হচ্ছে তোমার থাইলাকয়েড, থাইলাকয়েড। ওকে, তো এরকম থাইলাকয়েড 10 থেকে 100টা মিলিত হয়ে একটা গ্রানাম সৃষ্টি করে, একটা গ্রানাম সৃষ্টি করে। প্রতিটি ক্লোরোপ্লাস্টে গ্রানার সংখ্যা, এই গ্রানামটাকে বহুবচনে বলা হয় গ্রানা। ঠিক আছে, এই গ্রানামের সংখ্যা হচ্ছে কয়টা? ক্লিয়ার? হ্যাঁ, আমাদের মামুন বলছে ক্লিয়ার। ওকে, তাহলে এই যে প্রতিটি কোষের ক্লোরোপ্লাস্টে গ্রানামের সংখ্যা বা গ্রানার সংখ্যা হচ্ছে কত? 40 থেকে 60টা। 40 থেকে 60টা, এগুলো তোমার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তারপর স্ট্রোমা ল্যামেলি। স্ট্রোমা ল্যামেলি আমরা দেখছি যে স্ট্রোমা ল্যামেলি হচ্ছে কি একটা কোষের গ্রানামের সাথে অপর কোষের গ্রানাম, যে সরি, একটা গ্রানামের সাথে অপর একটা গ্রানাম, এই মনে করো এদিকে একটা গ্রানাম আছে, আবার এদিকে একটা গ্রানাম, যে নালীর সাহায্যে যুক্ত থাকে, যে একটা নালীর সাহায্যে বা ল্যামেলির সাহায্যে যুক্ত থাকে, সেটাকে আমরা বলি স্ট্রোমা ল্যামেলি। ফটোসিনথেটিক ইউনিট বা এটিপি সিনথেসিস, যেখানে হচ্ছে এটিপি তৈরির বিভিন্ন এনজাইম থাকে। তো এই যে ক্লোরোপ্লাস্টের ম্যাট্রিক্স বা মাতৃকা বা স্ট্রোমাতে বিভিন্ন ধরনের কি থাকে, এই ফটোসিনথেটিক ইউনিট বা এটিপি সিনথেসিস থাকে, ফটোসিনথেটিক ইউনিট এবং ইয়েস, ফটোসিনথেটিক ইউনিট এবং এটিপি সিনথেসিস থাকে। আচ্ছা, তোমরা যারাই যুক্ত আছো, তোমরা একটু অ্যান্সার দেওয়ার ট্রাই করো, সবাই একটু অ্যান্সার দেওয়ার ট্রাই করো যে ক্লোরোপ্লাস্টের রাইবোজোমটা কি 60s না 80s না 70s, এটা একটু আমাকে বলো। তারপর দেখো ডিএনএ এবং রাইবোজোম রয়েছে, ডিএনএ এবং রাইবোজোম আছে। তো প্রতিটি কোষের, ওকে, প্রতিটি কোষে ক্লোরোফিল প্রায় 200টি ডিএনএ অণু থাকে। তাহলে ক্লোরোপ্লাস্টে কয়টা ডিএনএ অণু থাকে? 200টা, এবং এগুলো সবই হচ্ছে কি বৃত্তাকার ডিএনএ। আমি আবারও বলতেছি, এগুলো বৃত্তাকার, আদি প্রকৃতির বৃত্তাকার। আর সূত্রাকার যে ডিএনএ সেটা হচ্ছে তোমার প্রকৃতি কোষের একটা বৈশিষ্ট্য। ওকে, তারপর এদের সাহায্যে ক্লোরোপ্লাস্ট নিজের অনুরূপ সৃষ্টি করে এবং কিছু প্রোটিন সৃষ্টি করতে পারে। এখন কথা হচ্ছে যে ভাইয়া, এগুলো হচ্ছে প্রকৃত কোষী জীবের যে কোষ আছে, সেখানে হচ্ছে এই ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া এগুলো থাকে। এখন আপনি বলছেন যে মাইটোকন্ড্রিয়াতেও 70s প্রকৃতির রাইবোজোম, বৃত্তাকার ডিএনএ, আবার ক্লোরোপ্লাস্টও 70s প্রকৃতির রাইবোজোম, বৃত্তাকার ডিএনএ। এখন বৃত্তাকার ডিএনএ এবং 70s প্রকৃতির যে রাইবোজোম, এটা তো হচ্ছে আদিকোষী জীবের বৈশিষ্ট্য, এটা কিন্তু প্রকৃতিকোষী জীবে আসছে। তো এই যে এদের যে বৈশিষ্ট্য, এগুলো কিন্তু আদিকোষী জীবের, আদিকোষের যে বৈশিষ্ট্য তার সাথে অনেকটা মিলে যায়। যে কারণে এদেরকে অনেক সময় অনেকে বলেছেন যে এরা হচ্ছে আদিকোষী একটা প্রাণী, যারা হচ্ছে হুট করে এই প্রকৃতিকোষী জীবের কোষে ঢুকে গেছে, হুট করে কি করছে, প্রকৃতি কোষের জীবের কোষে ঢুকে গেছে। ঠিক আছে, তো এইটা এদের যে রাইবোজোম, ডিএনএ, এগুলো সবই হচ্ছে আদিকোষের মতো। ঠিক আছে, এবং এদের ক্লোরোপ্লাস্টের সংখ্যা হচ্ছে প্রায় 200। সবাই অ্যান্সার দিয়েছো? সবাই একটু অ্যান্সার দাও, সবাই যারা যুক্ত আছে সবাই অ্যান্সার দাও, সবাই অ্যান্সার দাও। আচ্ছা, এদের সাহায্যে ক্লোরোপ্লাস্ট নিজের অনুরূপ, দেখো ডিএনএ কি হয়, ডিএনএ হচ্ছে রেপ্লিকেশনের মাধ্যমে আহ তাদের প্রতিরূপ সৃষ্টি করতে পারে। তো এই ক্লোরোপ্লাস্ট ওই ডিএনএ সাহায্যে নিজের প্রতিরূপ সৃষ্টি করে এবং আরএনএ থেকে হচ্ছে তারা প্রোটিন সৃষ্টি করতে পারে। ওকে, তাহলে এইটা হচ্ছে তুমি দিয়ে দিলে, মোটামুটি তোমার কি হলো, ভৌত গঠনটা শেষ হয়ে গেলো। আমি কিন্তু ভৌত গঠনটা এখানে দিয়ে দিয়েছি। ওকে, দেখো আমরা এবার চলে আসছি যে ক্লোরোপ্লাস্টের কাজে। এখন এই ক্লোরোপ্লাস্টের কাজটা তোমার কখন লাগবে? যখন তোমাকে বলবে যে জীবকুলে, জীবকুলে কি করো, ক্লোরোপ্লাস্টের তাৎপর্য ব্যাখ্যা করো, তাৎপর্য ব্যাখ্যা করো বা গুরুত্ব বিশ্লেষণ করো, তখন কিন্তু তোমার এই যে কাজ, এটা কিন্তু লাগবে। দেখো, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করা ক্লোরোপ্লাস্টের প্রধান কাজ, এটাই ইম্পর্টেন্ট, এটাই। ঠিক আছে, যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কি করে, শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে, শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে কিভাবে? এটা হচ্ছে সূর্যালোকের উপস্থিতিতে মাটি থেকে পানি এবং বায়ু থেকে কার্বন ডাই অক্সাইডের সাহায্যে, মাটি থেকে পানি এবং বায়ু থেকে কার্বন ডাই অক্সাইডের সাহায্যে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করবে। তো এটা হচ্ছে তোমার, আমি যদি বিক্রিয়াটা একটু লেখার চেষ্টা করি, বিক্রিয়াটা যদি একটু লেখার চেষ্টা করি, তো এটা পানি, পানি
এবং হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইড। পানি কত অণু? 12 অণু। আর 6 অণু হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এর সাহায্যে তোমার গ্লুকোজ সৃষ্টি করবে। গ্লুকোজটার সংকেতটা হচ্ছে C6। আচ্ছা আমি একটু লিখে দিচ্ছি, H12O6 প্লাস পানি সৃষ্টি করবে 6 অণু, প্লাস 6 অণু অক্সিজেন উৎপন্ন করবে। আচ্ছা, কিসের উপস্থিতিতে? অবশ্যই সূর্যালোকের উপস্থিতিতে। এই হচ্ছে তোমার খাবার তৈরির প্রক্রিয়া। তাহলে এটা হচ্ছে মাটি থেকে পানি নিবে, বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড নেবে, সূর্যালোকের উপস্থিতিতে এই যে গ্লুকোজ, এটা গ্লুকোজটা হচ্ছে তোমার কার্বোহাইড্রেট জাতীয় খাবার। ঠিক আছে, গ্লুকোজটা হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় খাবার এবং পানি তৈরি করবে, সাথে অক্সিজেন উৎপন্ন করবে, যেটা হচ্ছে আমরা প্রশ্বাস হিসেবে গ্রহণ করি। ঠিক আছে, তাহলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করবে বৃত্তাকার ডিএনএ। ইয়েস। আচ্ছা, তারপর দেখো, সৌরশক্তিকে জৈবিক শক্তিতে রূপান্তর করে এবং বায়ু কার্বন ডাইঅক্সাইডকে রাইবোলোজ বিসফসফেটে রূপান্তর করে। এটা যখন আমরা উদ্ভিদ শারীরিক তত্ত্ব পড়বো তখন রাইবোলোজ বিসফসফেট কি, এটা কিভাবে যুক্ত হয়, এগুলো সব আমরা জানবো, কোনো সমস্যা নেই। যখন আমরা ক্রেবস চক্র পড়বো তখন সেখানে আছে। এখন এই যে সৌরশক্তিকে জৈবিক শক্তি, দেখো সূর্যালোকের যে শক্তি সেটাকে সে হচ্ছে রাসায়নিক শক্তি বা জৈব শক্তিতে রূপান্তর করতেছে। তাহলে এটা হচ্ছে তার একটা কাজ। তারপর ক্লোরোপ্লাস্টের প্রয়োজনে প্রোটিন, নিউক্লিক অ্যাসিড তৈরি করে। তো ক্লোরোপ্লাস্টে কি আছে? ক্লোরোপ্লাস্টের আরএনএ আছে, আরএনএ এবং বৃত্তাকার ডিএনএ আছে। যেহেতু আরএনএ আছে, আরএনএ কি করে? প্রোটিন তৈরি করে। আরএনএর মাধ্যমে সে প্রোটিন তৈরি করবে এবং ডিএনএ এর মাধ্যমে সে ডিএনএটা হচ্ছে একটা নিউক্লিক অ্যাসিড, যে নিউক্লিক অ্যাসিড হিসেবে দুইটাই, এই দুইটাই কিন্তু নিউক্লিক অ্যাসিড, এই দুইটি নিউক্লিক অ্যাসিড। তো এই দুইটা নিউক্লিক অ্যাসিড থাকে এবং প্রোটিন, আরএনএ থেকে সে হচ্ছে প্রোটিন তৈরি করতে পারে। ফসফোরাইলেশন অর্থাৎ সূর্যালোকের সাহায্যে এডিপি কে এটিপিতে রূপান্তর করে। এডিপি, এডেনোসিন ডাইফসফেটকে এডেনোসিন ট্রাইফসফেটে রূপান্তর করে। সালোক সংশ্লেষণে শ্বসন বা ফটোরেসপিরেশন ঘটাতে সাহায্য করে। এগুলো তোমরা যদি পরে জানবা, জাস্ট এখানে দেখে রাখো যে সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে সাহায্য করে, বংশানুক্রমে নিজস্ব বৈশিষ্ট্য সক্রিয়তা ধারণ করে রাখে। আচ্ছা, তারপরে কি আছে দেখো, এবার এই জায়গাটা তোমার এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট এবং কনসেপ্ট ক্লিয়ারের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা আমরা একটু দেখে নিই যে এখানে কি আছে আসলে। দেখো, এই জায়গা আছে লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, এই তিনটার মধ্যে পার্থক্য কি? প্রথমে বর্ণ। আমরা জানি যে লিউকোপ্লাস্ট যেটা, সেটা হচ্ছে তোমার বর্ণহীন, অর্থাৎ এখানে কোনো বর্ণ থাকবে না। তারপর এই ক্রোমোপ্লাস্ট হচ্ছে রঙিন, এটা হচ্ছে রঙিন কিন্তু কি না? সবুজ না। সবুজ সবুজ না, এটা হচ্ছে রঙিন সবুজ না। তাহলে কি হইতে পারে? লাল হইতে পারে, সবুজ হইতে পারে, কমলা হইতে পারে, নীল হইতে পারে, কিন্তু সবুজ হওয়া যাবে না। আর ক্লোরোপ্লাস্টটা শুধুমাত্র সবুজ, শুধু সবুজ। ঠিক আছে, শুধুমাত্র সবুজ হবে। আচ্ছা, তারপর কি আছে দেখো, তারপর হচ্ছে এরা, এই লিউকোপ্লাস্ট যেটা, সেটা কোথায় অবস্থান করবে? যেখানে সূর্যের আলো পৌঁছায় না। লিউকোপ্লাস্ট অবস্থান করবে যেখানে সূর্যের আলো পৌঁছায় না। তাহলে মূলে কি সূর্যের আলো পৌঁছায় না? ভ্রূণ নিম্নস্থ কাণ্ড, মানে মাটির নিচে যে কাণ্ডগুলা থাকে, যেখানে সূর্যের আলো পৌঁছায় না, সেখানে প্রভৃতি যেসব অঙ্গে সূর্যের আলো পৌঁছায় না, সেসব অঙ্গ হচ্ছে আমাদের লিউকোপ্লাস্টটা থাকবে। আর ক্রোমোপ্লাস্ট যেটা, এটা হচ্ছে উদ্ভিদের যেসব অঙ্গ, বর্ধনময় অঙ্গ, যেমন ফুলের পাপড়ি, রঙিন ফল, বীজ, গাজরের মূল। এই গাজরের মূলটা অনেকে ভুল করে ফেলে। অনেকে মনে করে যে মূল বলছে এখানে, এই যে বলছে মূল তার মানে গাজরের মূল, তার মানে লিউকোপ্লাস্ট। না, এটা মনে রাখতে হবে যে গাজরের মূলটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট। আর ফুলের পাপড়ি, দেখো ফুলের পাপড়ি কি হয়? রঙিন হয়। রঙিন ফল, বীজ, এগুলো রঙিন হয়, যেগুলো রঙিন হয় সেগুলো হচ্ছে তোমার ক্রোমোপ্লাস্ট, যেগুলো রঙিন হয় সেগুলো হচ্ছে কি? ক্রোমোপ্লাস্ট। ওকে, যেগুলো রঙিন সেগুলো ক্রোমোপ্লাস্ট। আর ক্লোরোপ্লাস্ট যে উদ্ভিদের সবুজ অঙ্গ, যেমন হচ্ছে পাতা, ফুলের সবুজ বৃত্তি, কচি কাণ্ডে ক্লোরোপ্লাস্ট থাকে, এগুলোতে হচ্ছে তোমার ক্লোরোপ্লাস্ট। আচ্ছা, রঞ্জক হিসেবে কি থাকে? এখানে কোনো পিগমেন্ট থাকবে না, কারণ এটা বর্ণহীন। যেহেতু এটা বর্ণহীন, তার মানে এখানে কোনো পিগমেন্ট থাকবে না। তারপর দেখো, ক্রোমোপ্লাস্ট যেটা, এখানে কি থাকবে? ক্যারোটিন থাকবে, জ্যান্থোফিল থাকবে, ফাইকো এরিথ্রিন থাকবে, ফাইকোসায়ানিন থাকবে। এই ক্যারোটিনের কমলা, জ্যান্থোফিলটা হলুদ, তারপর হচ্ছে ফাইকো এরিথ্রিন যেটা হচ্ছে লাল, ফাইকোসায়ানিন এটা হচ্ছে নীল। এগুলো আমরা পড়াইছি যে রঞ্জকগুলা। জাস্ট এই জায়গায় একটু আমরা রিভিউ করছি। ক্লোরোপ্লাস্টটা হচ্ছে শুধুমাত্র ক্লোরোফিল থাকবে এবং ক্লোরোফিলটা হচ্ছে কি? সবুজ বর্ণের। ক্লোরোফিলটা হচ্ছে শুধু সবুজ বর্ণের। আচ্ছা, তারপর দেখো উৎপত্তি, এটা হচ্ছে সূর্যালোকের উপস্থিতিতে
ক্রোমোপ্লাস্ট ও ক্লোরোপ্লাস্টে পরিণত হয়। মনে রাখতে হবে যে লিউকোপ্লাস্ট যেটা, এটা যখনই সূর্যের আলো পাবে তখন এটা ক্লোরোপ্লাস্টে বা ক্রোমোপ্লাস্টে পরিণত হইতে পারে। ক্লোরোপ্লাস্ট বা ক্রোমোপ্লাস্টে পরিণত হইতে পারে। আমাকে বলো তো রঙিন প্লাস্টিড কোনটা, আমাকে বলো তো। রঙিন প্লাস্টিড বাট সবুজ না। বা আমি যদি পরীক্ষার মতো করে একটা প্রশ্ন করি তখন সেটা হবে কি, যে উদ্ভিদ দেহকে বর্ণময় ও আকর্ষণীয় করে কোন প্লাস্টিক, উদ্ভিদ দেহকে বর্ণময় ও আকর্ষণীয় করে কোন প্লাস্টিক, সবাই একটু বলো। আচ্ছা, সূর্যের উপস্থিতিতে ক্লোরোপ্লাস্ট হতে ক্রোমোপ্লাস্টে পরিণত হয়, তাহলে ক্লোরোপ্লাস্ট যেটা, ক্রোমোপ্লাস্ট যেটা সেটা কিছু সূর্যের উপস্থিতিতে ক্লোরোপ্লাস্ট, এই ক্লোরোপ্লাস্টটা অনেক সময় ক্রোমোপ্লাস্টে পরিণত হতে পারে। আর লিউকোপ্লাস্টটা সূর্যের উপস্থিতিতে ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট দুইটাই পরিণত হতে পারে। আর সূর্যালোকের উপস্থিতিতে লিউকোপ্লাস্টে পরিণত হয় অনুপস্থিতিতে। যখন এই যে আমাদের ক্লোরোপ্লাস্টটা সূর্যালোক অনুপস্থিত, মানে সূর্যের আলো পাবে না, তখন কিন্তু সেটা লিউকোপ্লাস্ট অর্থাৎ বর্ণহীন হয়ে যাবে। ঠিক আছে। কাজ খাদ্য সঞ্চয় করে রাখা, এই যে আমাদের লিউকোপ্লাস্ট, এই লিউকোপ্লাস্টের কাজই হচ্ছে তোমার খাদ্য সঞ্চয় করে রাখবে। ঠিক আছে, খাদ্য সঞ্চয় করে রাখা এবং শর্করা জাতীয় খাদ্য তৈরি করার প্রধান কাজ। আচ্ছা, খাদ্য তৈরি করে কিছুটা, কিন্তু এটার মেইনলি কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করে রাখা, এটা মনে রাখতে হবে। যেটার মেইন কাজ কি, খাদ্য সঞ্চয় করে রাখা, খাদ্য সঞ্চয় করে রাখা। ফুলের পরাগায়ন এবং ফলের বীজ বিস্তারের জন্য কীটপতঙ্গ প্রাণীকে আকর্ষণীয় করে। যেহেতু এটা রঙিন প্লাস্টিক, যেহেতু এটা বিভিন্ন রঙের প্লাস্টিক, তার মানে এটা বিভিন্ন পতঙ্গকে আকৃষ্ট করবে। তারপর দেখো ক্লোরোপ্লাস্ট যেটা, সেটা হচ্ছে সূর্যালোকের সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মধ্যে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করা। হ্যাঁ, আমরা দেখছি এটা হচ্ছে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করবে। আচ্ছা, আমরা সবটা দেখে ফেলছি। তারপর দেখো, এবার চলে আসি যে সেন্ট্রিওলে। সেন্ট্রিওলটা কি? আচ্ছা, সেন্ট্রিওলটা হচ্ছে তোমার সাইটোপ্লাজমের একটা অঙ্গাণু, যেটা হচ্ছে তোমার কোনো আবরণী নাই। ঠিক আছে, আবরণীবিহীন। তো সেন্ট্রিওলটা মূলত এরকম হয়। সেন্ট্রিওলটা আমি যদি আঁকাই এরকম। আচ্ছা, আরেকটু বড় করে আঁকি, আরেকটু বড় করে আঁকি। আচ্ছা, তারপর এদিকে আরেকটা আবরণ থাকে। আচ্ছা, তারপর এরকম দুইটা চোঙের মতো থাকে, নলের মতো, এবং আরেকটা থাকে হচ্ছে তোমার এভাবে। ঠিক আছে, এবং এদের দেহে অনেকগুলা টিউবিউল থাকে, অনেক টিউবিউল থাকে বা নালিকে নলের মতো থাকে, এরকম অনেক টিউবিউল থাকে। এরকম অনেক টিউবিউল থাকে। আর এগুলো দেখতে পাচ্ছ যে এগুলো হচ্ছে তোমার 90 ডিগ্রি, দেখো এটার সাথে এটা 90 ডিগ্রি অক্ষাংশে আছে, মানে 90 ডিগ্রি কোণ করে থাকবে। আচ্ছা, ভিতরে এরকম কিছু তরল পদার্থ থাকে, ভিতরে এরকম তরল থাকে, তরল তরল পদার্থের ন্যায় কিছু বস্তু থাকে। আচ্ছা, আচ্ছা, এবার দেখো, এবার দেখো এই জায়গায়, এই জায়গায় এই যে আমাদের তরল পদার্থ, ভিতরে যে তরল পদার্থ, এটাকে বলা হয়, এটাকে বলা হয় তোমার সেন্ট্রিস্ফিয়ার। এটাকে কি বলে? আহ এটাকে সেন্ট্রোস্ফিয়ার বলা হয়। সেন্ট্রো সেন্ট্রোস্ফিয়ার, এটাকে বলা হয় তোমার সেন্ট্রোস্ফিয়ার। আর এই যে তোমার এই যে তোমার কিসের মতো, চোখের মতো একটা অংশ দেখতে পাচ্ছ, চোখের মতো একটা অংশ, এটাকে বলা হয় সেন্ট্রিওল। এটি হচ্ছে তোমার কাঙ্ক্ষিত সেই সেন্ট্রিওল, সেন্ট্রিওল। আর এই যে পুরো জিনিসটা, এটাকে বলা হয় সেন্ট্রোজোম, সেন্ট্রোজোম। তাহলে পরীক্ষা আসে যে সেন্ট্রোজোম কি, সেন্ট্রোজোমটা হচ্ছে সেন্ট্রিস্ফিয়ার,
যে সেন্ট্রিওলের চারপাশে যে গাঢ় তরল পদার্থ থাকে সেটাকে সেন্ট্রিস্ফিয়ার বলে। সেন্ট্রিস্ফিয়ার সহ সেন্ট্রিওলটাকে বলা হয় সেন্ট্রোজোম। তো এটি হচ্ছে প্রধানত প্রাণী কোষে থাকে, এটা কিন্তু কোনো উদ্ভিদ কোষে থাকবে না। প্রাণী কোষের নিউক্লিয়াসের কাছে অবস্থিত, স্বপ্রজনন মানে নিজের প্রজনন ক্ষমতা, নিজের প্রজনন নিজে করতে পারে। এবং উপনালিকা, এই যে দেখতে পাচ্ছ বিভিন্ন নালিকা, ঠিক আছে, এরকম নালিকা থাকে। এবং খাটো নলে গঠিত অঙ্গাণুকে আমরা সেন্ট্রিওল বলে থাকি। ভ্যান ভেন্ডেন ভ্যান ভেন্ডেন তিনি হচ্ছে 1887 সালে সেন্ট্রিওল আবিষ্কার করেন। এবং থিওডোর বুবেরি যিনি হচ্ছে সেন্ট্রিওলের নামকরণ করেন। থিওডোর বুবেরি হচ্ছে কি করেন, সেন্ট্রিওলের নামকরণ করেন। তারপর দেখো এই যে সেন্ট্রিওলটা কোথায় থাকে, সেন্ট্রিওলটা কোথায় থাকে এবং কোথায় থাকে না। এই যে কোথায় থাকে না এটা হচ্ছে তোমার ইম্পর্টেন্ট, যে সেন্ট্রিওল কোথায় থাকে না। দেখো আদিকোষ উদ্ভিদ, ইস্ট এবং ছত্রাক জাতীয় উদ্ভিদে, আদিকোষ, ইস্ট এবং ছত্রাক জাতীয় উদ্ভিদে কিন্তু এই সেন্ট্রিওলটা অনুপস্থিত, ঠিক আছে। আদিকোষ উদ্ভিদে কিন্তু থাকবে না, আদিকোষও থাকবে না। আর তারপর ইস্ট, ছত্রাক জাতীয় উদ্ভিদ, এগুলোতে হচ্ছে সেন্ট্রিওল অনুপস্থিত। সেন্ট্রিওলের জোড়া, এটাকে বলা হয় ডিপ্লোসোম। দেখো এই একটা সেন্ট্রিওল, একটা সেন্ট্রিওল, দুইটা সেন্ট্রিওল জোড়া আকার আছে, এটাকে বলা হয় ডিপ্লোসোম। এটাকে কি বলা হয়, ডিপ্লোসোম বলা হয়। ওকে, তারপর দেখো নেক্সটে কি আছে। এটা হচ্ছে তোমার একটা উপনালিকা, এই যে পুরো একটা সেন্ট্রিওলের গঠন। এই সেন্ট্রিওলে এই যে দেখতে পাচ্ছ তুমি তিনটা তিনটা উপনালিকা একসাথে আছে, এটাকে বলা হয় ট্রিপলেট, ঠিক আছে। এগুলো হচ্ছে ট্রিপলেট। তারপর এর ভিতরে যেটা সেটা হচ্ছে হাফ। আর এগুলো হচ্ছে তোমার নালিকা, এগুলো হচ্ছে নালিকা। একটা ট্রিপলেটের সাথে আরেকটা ট্রিপলেট হচ্ছে স্পোকের সাহায্যে যুক্ত থাকে। তো এটা হচ্ছে মোটামুটি একটা সেন্ট্রিওলের গঠন চিত্র। আচ্ছা, সেন্ট্রিওলের কাজটা কি, এইগুলো হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। এটা তোমার অ্যাডমিশন টেস্টের জন্য বলো বা বোর্ড কোশ্চেনের জন্য বলো, বোর্ডে এগুলো কিন্তু এমসিকিউর জন্য, আর সেন্ট্রিওল মধ্যে এমসিকিউ দিয়ে আসে, বুঝছো। এগুলো হচ্ছে তোমার এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখো কোষ বিভাজনের সময় মাকুতন্ত্র গঠন করে। যখন আমরা কোষ বিভাজন পড়বো তখন দেখবো এই সেন্ট্রিওলটা হচ্ছে কোষ বিভাজনের সময় মাকুতন্ত্র গঠন করবে, মাকুতন্ত্র গঠন করবে। যখন দেখা যাবে এরকম এরকম কোষের মধ্যে এরকম মাকুতন্ত্র গঠিত হয়েছে, ঠিক আছে, এখন এরকম এগুলোকে বলা হয় স্পিন্ডল যন্ত্র বা মাকুতন্ত্র, যেটা হচ্ছে এই সেন্ট্রিওলের কারণে হয়ে থাকে, ঠিক আছে। সেন্ট্রিওলের কারণে হয়ে থাকে, এরকম আমরা মাকুতন্ত্র দেখতে পাবো। তো এই যে সেন্ট্রিওল হচ্ছে কোষ বিভাজনের সময় মাকুতন্ত্র গঠন করবে, সিলিয়া এবং প্লাজেলা যুক্ত কোষে সিলিয়া এবং প্লাজেলা সৃষ্টি করে, শুক্রাণুর লেজ গঠন করে। শুক্রাণুর লেজ গঠন করে হচ্ছে তোমার সেন্ট্রিওল। আর শুক্রাণুর অ্যাক্রোজোম লেজ, দেখো শুক্রাণুটা দেখতে কিরকম, শুক্রাণু দেখতে কিছুটা এরকম না, বলতো, এরকম দেখতে। শুক্রাণুটা দেখতে কিন্তু কিছুটা কিছুটা কিন্তু এরকম, আচ্ছা, এরকম কিছুটা এরকম, ঠিক আছে, এরকম। তো এই যে এটা মাথার দিকে যে অংশ, সেটাকে সেই জায়গাটায় যে প্রোটিনটা থাকে সেটা হচ্ছে অ্যাক্রোজোম। আর এটা হচ্ছে লেজ। তো শুক্রাণুর যে অ্যাক্রোজোম সেটা গঠন করে হচ্ছে তোমার গোলগি বডি। শুক্রাণুর অ্যাক্রোজোম গঠন করে কে, এটা গঠন করে তোমার গোলগি বডি, গোলগি বডি। আর শুক্রাণুর যে লেজ সেটা গঠন করে হচ্ছে তোমার কি, সেন্ট্রিওল। শুক্রাণুর লেজটা হচ্ছে সেন্ট্রিওল। আচ্ছা, সেন্ট্রিওল পড়া শেষ, এবার আমরা কোষীয় কঙ্কালে চলে যাই। দেখো একটা কোষের মধ্যে অনেকগুলা কি থাকে, একটা কোষের মধ্যে আমাদের শরীরে যেমন হাড় আছে, আমাদের শরীরে কি আছে, হাড় বা অস্থি যেটাকে আমরা বলি। এই অস্থিটার কারণেই তো আমাদের পুরো একটা বডি গঠিত হয়েছে। অস্থিতার কারণে পুরো একটা বডি গঠিত হয়েছে, শুধু আমাদের পেশি দিয়ে কিন্তু বডিটা গঠিত হইতো না, অস্থির কারণে কিন্তু একটা বডির কাঠামো সৃষ্টি হয়েছে। ঠিক এই যে আমাদের কোষ রয়েছে, এই কোষের মধ্যে কিন্তু এরকম বিভিন্ন টিউবিউল বা নালিকার সাহায্যে হচ্ছে একটা কাঠামো গঠিত হয়, যেটাকে আমরা কোষীয় কঙ্কাল বা সাইটোস্কেলেটন বলে থাকি। তো সাইটোপ্লাজম অঙ্গগুলোর মধ্যবর্তী স্থানে কতগুলো সূত্রক সম্মিলিতভাবে জালিকার ন্যায় গঠন তৈরি করে, যাকে আমরা কোষীয় কঙ্কাল বা সাইটোস্কেলিটন বলে থাকি, কোষীয় কঙ্কাল বা সাইটোস্কেলিটন বলে থাকি। তাহলে এই যে কোষীয় কঙ্কাল বা সাইটোস্কেলিটনের যেই সংজ্ঞা, এটা হচ্ছে একটু মনে রাখবে। এই যে দেখো, এটা যদি আমাদের কোষ হয়, এই যে কোষের দেখো জালির মতো পুরো কোষটা জুড়ে আছে, ঠিক আছে। আর নালিকা, উপর নালিকা সমৃদ্ধ অনেক জালির মতো জুড়ে আছে, এইটাই হচ্ছে আমাদের কোষীয় কঙ্কাল। তো এই কোষীয় কঙ্কাল কয় ধরনের হইতে পারে ভাই? কোষীয় কঙ্কালটা মোটামুটি 3 ধরনের হইতে পারে, 3 ধরনের, ঠিক আছে, 3 ধরনের। এর মধ্যে আছে তোমার কি মাইক্রোটিউবুল আছে, মাইক্রোফিলামেন্ট আছে, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট আছে। তো এই মাইক্রোটিউবুল এবং মাইক্রোফিলামেন্টের মধ্যবর্তী যেই টিউবুলটা আছে সেটাকে বলা হয় ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এবং এই যে 3 ধরনের সূত্রক থাকতে পারে আমাদের কোষীয় কঙ্কালে, এগুলো হচ্ছে মাইক্রোফিলামেন্ট,
মাইক্রোটিউবিউল এবং ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এই তিনটা যে ফিলামেন্ট এগুলো হচ্ছে মোটামুটি দুই ধরনের প্রোটিন নিয়ে গঠিত। একটা হচ্ছে তোমার অ্যাক্টিন এবং মায়োসিন। অ্যাক্টিন মায়োসিন আরেকটা প্রোটিন থেকে যেটাকে আমরা বলি টিউবিউলিন। টিউবিউলিন টিউবিউলিন তাহলে অ্যাক্টিন, মায়োসিন এবং টিউবিউলিন এই তিন ধরনের প্রোটিনের সমন্বয় হচ্ছে তোমার এই কোষীয় কঙ্কাল, সেটা হচ্ছে গঠিত হয়। তিন ধরনের প্রোটিনের সমন্বয়ে কোষীয় কঙ্কালটা গঠিত হয়। তারপর আরেকটা অঙ্গাণু আছে যেটাকে আমরা পার অক্সিজম বলে থাকি। এই পার অক্সিজমের কাজ হচ্ছে এনজাইম ধারণ করা। পার অক্সিজমের কাজ কি? এনজাইম ধারণ করা। অর্থাৎ পার অক্সিজমের মধ্যে এনজাইম থাকে যেটার নাম হচ্ছে ক্যাটালেজ এনজাইম। পার অক্সিজমে যে এনজাইমটা থাকে সেটা হচ্ছে তোমার ক্যাটালেজ এনজাইম। আর এই ক্যাটালেজ এনজাইমের কাজ কি? ক্যাটালেজ এনজাইমের কাজ হচ্ছে পার অক্সিজম, যেটা হাইড্রোজেন পার অক্সাইড, এই কোষের মধ্যে হাইড্রোজেন পার অক্সাইডকে ভেঙে এটা হচ্ছে পানি এবং অক্সিজেনে পরিণত করে। কারণ কি? এই তোমার হাইড্রোজেন পার অক্সাইড যেটা সেটা হচ্ছে খুবই বিষাক্ত এবং কোষের জন্য খুবই ক্ষতিকর। যে কারণে এই যে আমাদের পার অক্সিজমটা, এটা হচ্ছে তোমার এই হাইড্রোজেন পার অক্সাইডকে ভেঙে পানি এবং অক্সিজেনে রূপান্তর করে। এটা কোথায় থাকে ভাইয়া? এটা হচ্ছে তোমার কিডনিতে বেশি থাকে, কিডনি এবং লিভার কোষে থাকে। কিডনি কিডনি এবং লিভার কোষে অধিক পরিমাণে থাকে এবং এগুলো হচ্ছে এক আবরণী বেষ্টিত এবং অসংখ্য এনজাইম থাকে, যার মধ্যে ক্যাটালেজ এনজাইমটা প্রধান। ভেরি ইম্পর্টেন্ট, এটাই ইম্পর্টেন্ট এই জায়গা থেকে, যে ক্যাটালেজ এনজাইমটা কোথায় থাকে? ক্যাটালেজ এনজাইম থাকে হচ্ছে তোমার এই আমাদের পার অক্সিজমের মধ্যে। পার অক্সিজমের মধ্যে কি থাকে? ক্যাটালেজ এনজাইম। আচ্ছা, এবার কোষ গহ্বরে চলে যাই। তুমি নিশ্চয়ই খেয়াল করেছো যে আমাদের কোষ, মনে করো এটা যদি একটা কোষ হয়, উদ্ভিদ কোষের বেলায় যদি বলি, এটা যদি একটা কোষ হয়, তাহলে কোষের মধ্যে কি থাকে? এরকম একটা ফাঁকা গহ্বর থাকে। এরকম একটা গহ্বর তুমি দেখতে পাচ্ছ, এরকম একটা গহ্বর থাকে। এই যে কোষের মধ্যে যে একটা ফাঁকা অংশ, এটা হচ্ছে কোষ গহ্বর। এই কোষ গহ্বরের মধ্যে কি থাকে? বিভিন্ন প্রোটোপ্লাজমিক রস থাকে, বিভিন্ন বর্জ্য পদার্থ থাকে। এবং এই যে একটা পর্দার সাহায্যে কোষ থেকে কোষ গহ্বরটা আলাদা থাকে, এই পর্দাটাকে বলা হয় তোমার টনোপ্লাস্ট। এটাকে বলা হয় টনোপ্লাস্ট। এটার নাম হচ্ছে কি ভাই? এটার নাম হচ্ছে তোমার টনোপ্লাস্ট। আচ্ছা, কোষ গহ্বর, সাইটোপ্লাজমের আহ মৃত যে ফাঁকা অংশ দেখা যায়, কি লেখছে? আচ্ছা, তো সাইটোপ্লাজমে অবস্থিত যে মৃত ফাঁকা অংশ দেখা যায় তাই হচ্ছে তোমার কোষ গহ্বর। যে প্রোটোপ্লাজম দিয়ে গঠিত কম পাতলা, যে প্রোটোপ্লাজম দিয়ে গঠিত পাতলা পর্দা বেষ্টিত কোষ গহ্বর। আচ্ছা, যে পাতলা পর্দা হবে, এটা ভুল করছে, যাই হোক। প্রোটোপ্লাজম দিয়ে গঠিত যে পাতলা পর্দা কোষ গহ্বরকে বেষ্টন করে থাকে তাকে আমরা বলবো টনোপ্লাস্ট। আমি একটু আগে বলেও দিছি যে টনোপ্লাস্ট জিনিসটা হচ্ছে যে কোষ গহ্বরকে ঘিরে যে একটা পাতলা পর্দা থাকে সেটা হচ্ছে তোমার টনোপ্লাস্ট, সেটা হচ্ছে টনোপ্লাস্ট। আচ্ছা, এই যে আমাদের কোষ গহ্বর, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে কোষ রস। কোষের ভিতরে যে তরল পদার্থ থাকে এই কোষ রস ধারণ করবে হচ্ছে তোমার এই কোষ গহ্বরটা, এবং বিভিন্ন বর্জ্য পদার্থ ধারণ করবে এই কোষের ভিতরে অভ্যন্তরে যে পিএস, এটা ভেরি ইম্পর্টেন্ট। যে কোষের পিএস রক্ষা করে কে? কোষের পিএস রক্ষা করে কিন্তু তোমার কোষ গহ্বর, অর্থাৎ কোষের ভিতরে যে অম্লত্ব এবং ক্ষারকত্ব, এটা রক্ষা করবে হচ্ছে তোমার কে? কোষ গহ্বর। কোষের ভিতরে পানির চাপ রক্ষা করে। এটার ভিতরে এই যে তোমার কোষ গহ্বর, এটার ভিতরে পানিতে পূর্ণ থাকে, অর্থাৎ কোষের যে কোষ রস বা তরল, এটা হচ্ছে পূর্ণ থাকে, যে কারণে এটা কোষের পানির চাপ রক্ষা করে, পানির চাপ নিয়ন্ত্রণ করে। আচ্ছা আচ্ছা, আমাদের কাঙ্ক্ষিত পয়েন্টে চলে আসছি। এবার হচ্ছে নিউক্লিয়াস। দেখো, নিউক্লিয়াসে আমরা চলে যাই। এই নিউক্লিয়াস থেকে তোমার যে কোশ্চেন হয় সেটা হচ্ছে যে নিউক্লিয়াস আসবে ওই তোমার কি বলে প্লাস্টিড এবং হচ্ছে মাইটোকন্ড্রিয়ার মতো, ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়ার মতো এই নিউক্লিয়াসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এখান থেকে নিউক্লিয়াসের ভৌত গঠন থেকে কোশ্চেন আসে এবং গুরুত্ব এবং তাৎপর্য থেকেও কিন্তু কোশ্চেন আসতে দেখা যায়। তো ওই নিউক্লিয়াসের ভৌত গঠন থেকে যখন কোশ্চেন আসবে তখন তোমাকে অবশ্যই কি করতে হবে? একটা চিত্র আঁকতে হবে। আচ্ছা, আমরা বেসিক জিনিসগুলো আগে একটু দেখে ফেলি। দেখো, প্রথম আছে কি যে প্রকৃত কোষের জীবের যে কোষের যে অঙ্গাণু দ্বিস্তর বিশিষ্ট আবরণী বেষ্টিত অবস্থায় প্রোটোপ্লাজমিক রস বা ক্রোমাটিন জালিকা, প্রোটোপ্লাজমিক রস বা ক্রোমাটিন জালিকা ধারণ করে তাকে হচ্ছে নিউক্লিয়াস বলে। তো এই যে নিউক্লিয়াসের মধ্যে দেখতে পাচ্ছ না, যেরকম পেঁচানো কিছু অংশ থাকে, পেঁচানো পেঁচানো এরকম অংশ থাকে, এটা যদি একটা নিউক্লিয়াস হয় ভিতরে এরকম দেখবা যে পেঁচানো অনেক অংশ থাকে। এই পেঁচানো অংশগুলাকে বলা হয় তোমার ক্রোমাটিন জালিকা বলা হয়, ক্রোমাটিন জালিকা বলা হয়। তাহলে প্রকৃত কোষের যে অঙ্গাণু দ্বিস্তর বিশিষ্ট, তাহলে নিউক্লিয়াসটা কি
স্তর বিশিষ্ট আবরণী বেষ্টিত অবস্থায় প্রোটোপ্লাজমিক রস বা ক্রোমাটিন জালিকা ধারণ করে তাকে নিউক্লিয়াস বলা হয়। নিউক্লিয়াস কে আবিষ্কার করেন? রবার্ট ব্রাউন, ভেরি ইম্পর্টেন্ট। রবার্ট ব্রাউন হচ্ছে তোমার নিউক্লিয়াস আবিষ্কার করেন, উদ্ভিদের নিউক্লিয়াস আবিষ্কার করেন, এবং তিনি হচ্ছে নামকরণ করেন কোথায়? অর্কিডে। ওকে, তাহলে রবার্ট ব্রাউন হচ্ছে উদ্ভিদ কোষের নিউক্লিয়াস আবিষ্কার করেন এবং তিনি নামকরণ করেন। আমাকে বলো তো, যে নিউক্লিয়াসের আবিষ্কারককে সবাই একটু বলে ফেলো। দেখা যাবে এই যে তুমি আমাকে অ্যান্সার দিচ্ছ, এখানেই তোমার মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, নিউক্লিয়াসের আবিষ্কারককে সবাই একটু লিখে ফেলো, কমেন্টে লিখে ফেলো যে নিউক্লিয়াসের আবিষ্কারকটাকে। আচ্ছা, নিউক্লিয়াস কোথায় থাকে না? দেখো, শিবকোষ। শিবকোষটা কোথায় ছিল বলো তো? শিবকোষ আমরা দেখলাম যে আমাদের কি বলে, টিস্যু ছিল, জাইলেম এবং ফ্লোয়েম। জাইলেম ফ্লোয়েম, এই জাইলেমের মধ্যে তিনটা কোষ থাকে। একটা হচ্ছে তোমার শিবকোষ, শিবকোষ শিবকোষ সঙ্গী কোষ, যদিও সাইড জনের জনে সাইড জনের শিবকোষ, আরেকটা হচ্ছে সঙ্গী কোষ। সঙ্গী কোষ, শিবকোষ, সঙ্গী কোষ, জাইলেম, ফ্লোয়েম প্যারেনকেমা, আরেকটা হচ্ছে কি ফ্লোয়েম প্যারেনকেমা, ফ্লোয়েম ফাইবার। তো এই যে শিবকোষ, জাইলেম, ফ্লোয়েম টিস্যুর যে শিবকোষ, এই শিবকোষে কি থাকবে না? তোমার নিউক্লিয়াস থাকবে না। লোহিত রক্তকণিকায় দেখা যায় প্রায় কোনো অঙ্গাণুই থাকে না। কারণ কি? লোহিত রক্তকণিকার কাজ হচ্ছে তোমার রক্তের যে অক্সিজেন এটা বহন করা। রক্তের অক্সিজেন বহন করা হচ্ছে তোমার লোহিত রক্তকণিকার কাজ। যেহেতু এটা অক্সিজেন বহন করবে, এখন নিউক্লিয়াসটা হচ্ছে, দেখো, কোষের বড় একটা অংশই কিন্তু নিউক্লিয়াস। এখন যদি এই আহ, লোহিত রক্তকণিকার মধ্যে এই নিউক্লিয়াসটা থাকে, তখন কিন্তু কোষের মধ্যে পর্যাপ্ত জায়গা থাকবে না। নিউক্লিয়াস এই লোহিত রক্তকণিকার মধ্যে পর্যাপ্ত জায়গা থাকবে না, যে কারণে আমরা এই নিউক্লিয়াস থাকার ফলে সে হচ্ছে অক্সিজেন বহন করতে পারবে না। যে কারণে এই নিউক্লিয়াস তো থাকেই না, সাথে তোমার এই যে তোমার বাকি যে অঙ্গাণুগুলো আছে, মাইটোকন্ড্রিয়া, তারপর গোলগি বডি, এরকম কোনো অঙ্গাণু কিন্তু তোমার লোহিত রক্তকণিকার মধ্যে থাকবে না। তাহলে লোহিত রক্তকণিকা, শিবকোষ, এগুলোতে কিন্তু নিউক্লিয়াস নাই। এই যে আদি কোষে কিন্তু সুগঠিত কোনো নিউক্লিয়াস নেই, এগুলো আমরা পড়ে আসছি। তাহলে নিউক্লিয়াস কোথায় থাকে না, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নিউক্লিয়াস কোথায় থাকে না? শিবকোষ, লোহিত রক্তকণিকা, আদিকোষ। সবাই একটু লিখে ফেলো তো যে কোথায় কোথায় নিউক্লিয়াস থাকে না। যারা যুক্ত আছো সবাই একটু লিখে ফেলো। সবাই একটু লিখে ফেলো যে কোথায় নিউক্লিয়াস থাকে না। আচ্ছা, তারপর একাধিক নিউক্লিয়াস, এই একাধিক নিউক্লিয়াসের আরেকটা নাম হচ্ছে বহু নিউক্লিয়াস। বহু নিউক্লিয়াস, বহু বহু নিউক্লিয়াস। এই বহু নিউক্লিয়াস যখন থাকে তখন সেটাকে বলা হয় সিনোসাইটিক নিউক্লিয়াস। তাহলে বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষকে বলা হয় সিনোসাইট। ঠিক আছে, তো একাধিক নিউক্লিয়াস যেখানে থাকে সেটাকে বলা হয় সিনোসাইটিক কোষ বলা হয়। তো এই যে ইউথেরিয়া, বস্ট্রিডিয়াম, তারপর হচ্ছে স্যাপ্রোপ্লিয়া, এগুলোতে হচ্ছে বহু নিউক্লিয়াস থাকে। ইউথেরিয়া, বস্ট্রিডিয়াম এবং স্যাপ্রোপ্লিয়া, এগুলোতে বহু নিউক্লিয়াস থাকে। কোষের প্রায় 10 থেকে 15% জায়গা দখল করে তোমার এই নিউক্লিয়াস। কতটুকু? কোষের প্রায় 10 থেকে 15%, 10 থেকে 15% জায়গা দখল করে থাকে। এবার আমাকে সবাই বলো যে স্পার্ম বা শুক্রাণুর 90% নিউক্লিয়াস থাকে। ঠিক আছে, স্পার্ম বা শুক্রাণু, এই যে আমরা শুক্রাণু একটু আগে দেখলাম না, যে শুক্রাণুটা হচ্ছে এরকম থাকে, এদিকে লেজ থাকে। ঠিক আছে, তো এই শুক্রাণুর অ্যাক্রোজোম, মাথার দিকে যে অংশ, সেটা গঠন করেছে গোলগি বডি, আর লেজটা গঠন করে সেন্ট্রিওল। এই যে তোমার নিউক্লিয়াস, কি বলে, শুক্রাণুটা আছে, এই শুক্রাণুর এদিকে একটা বড় নিউক্লিয়াস থাকে। ঠিক আছে, মাথার দিকে এই যে বড় নিউক্লিয়াস, এটা কতটুকু? প্রায় 90%। চিন্তা করো, 10% হচ্ছে বাকি অংশ, প্রায় এটা পুরোটাই নিউক্লিয়াস। ঠিক আছে, তো এই যে স্পার্ম বা শুক্রাণু আছে, এটা 90% হচ্ছে নিউক্লিয়াস। এটা সবাই একটু লিখে বলো। আর্নেস্ট রাদারফোর্ড। কে লিখছে এটা? আর্নেস্ট রাদারফোর্ড। মামুন, আর্নেস্ট রাদারফোর্ড পড়াইছে? আচ্ছা,
তাহলে স্পার্ম বা শুক্রাণুর 90% হচ্ছে নিউক্লিয়াস থাকে। স্পার্ম বা শুক্রাণুর 90% হচ্ছে নিউক্লিয়াস থাকে। এটা মনে রাখতে হবে যে শুক্রাণুর কত পার্সেন্ট নিউক্লিয়াস? 90%। আচ্ছা, রাসায়নিকভাবে নিউক্লিয়াস নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দিয়ে গঠিত। নিউক্লিয়াসটার মধ্যে কি থাকে? নিউক্লিক অ্যাসিড। এই নিউক্লিক অ্যাসিডের মধ্যে থাকবে তোমার ডিএনএ এবং আরএনএ। আরএনএ, ঠিক আছে? ডিএনএ এবং আরএনএ এই দুটো হচ্ছে তোমার নিউক্লিক অ্যাসিডের মধ্যে থাকে, যেটাকে আমরা ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড বলি। আহ, একটা হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, আর যেটা আরএনএ সেটা হচ্ছে তোমার রাইবোনিউক্লিক অ্যাসিড। এই দুইটা নিউক্লিক অ্যাসিড হচ্ছে আমাদের নিউক্লিয়াসে দেখা যায়, এবং এটা প্রোটিন দিয়ে গঠিত। ঠিক আছে, প্রোটিন দিয়ে গঠিত। আচ্ছা, পরে যাই কি আছে দেখো। এই যে আমাদের নিউক্লিয়াসের যে সেই বিখ্যাত চিত্র দেখো, এটি হচ্ছে আমাদের নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যে আমরা অপেক্ষাকৃত গাঢ় একটা অঞ্চল দেখতে পাচ্ছি, যেটাকে আমরা নিউক্লিওলাস বলি। এই নিউক্লিয়াসটা হচ্ছে দ্বি আবরণী বিশিষ্ট। ঠিক আছে, বাহিরে একটা আবরণ আছে এবং ভিতরে একটা আবরণ আছে। বাইরে একটা আবরণ, ভিতরে একটা আবরণ। তারপর দেখো মাঝে মাঝে কিছু রন্ধ্র বা ছিদ্র আছে, এই যে আমরা দেখতে পাচ্ছি মাঝে মাঝে কিছু ছিদ্র বা রন্ধ্র আছে, যেগুলোকে আমরা নিউক্লিয়ার রন্ধ্র বা নিউক্লিয়ার ছিদ্র বলে জানি। এগুলো হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র। তারপর এই যে এটা হচ্ছে আমাদের নিউক্লিওলাস, যেটা সবচেয়ে অপেক্ষাকৃত গাঢ় যে অংশ, এবং ভিতরে দেখো জালির মতো কিছু অংশ, জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে। এগুলো হচ্ছে তোমার ক্রোমাটিন জালিকা, এবং ভিতরে যে জেলির মতো একটা অংশ থাকে সেটাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। যদি আমরা চিত্র এঁকে জানবো, যদিও আমরা চিত্র এঁকে শিখবো, কোনো সমস্যা নেই। তাহলে সেটা হচ্ছে তোমার নিউক্লিওপ্লাজম। আচ্ছা, আমরা চিত্র আঁকবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার একটা আদর্শ নিউক্লিয়াসের গঠন। এবার তোমার অবশ্যই কি করতে হবে? একটা চিত্র আঁকতে হবে। চিত্র আঁকতে হবে। আচ্ছা, দেখুন, একটা আদর্শ নিউক্লিয়াসের গঠন। তো তোমাকে বলবে যে নিউক্লিয়াসের ভৌত গঠন ব্যাখ্যা করো। তো ভৌত গঠন ব্যাখ্যা করার সময় তোমাকে অবশ্যই নিউক্লিয়াসের একটা কি করতে হবে? চিত্র আঁকতে হবে। তো তুমি চিত্রটা এইভাবে আঁকতে পারো আমার মতো করে কিছুটা। আমি জানি যে তোমরা আরো ভালো চিত্র আঁকতে পারো, আমার স্টুডেন্টরা অনেক ভালো চিত্র আঁকে। আমি মোটামুটি একটু দেখাচ্ছি তোমাদের বোঝানোর জন্য। ওকে, তারপর এটাকে তুমি আবরণী দিয়ে দিবা। তুমি আবরণ দিয়ে দিবা। ওকে, তারপর কি আছে মাঝখানে? মাঝখানে একটা অপেক্ষিত গাঢ় একটা অঞ্চল আছে, যেটাকে আমরা নিউক্লিয় লাশ বলে থাকি। আচ্ছা, নিউক্লিয় লাশ। তারপর আছে তোমার ভিতরে জেলির মতো পদার্থ আছে। পুরো নিউক্লিয়াস জুড়ে জেলির মতো একটা পদার্থ আছে। অর্ধতরল কলোয়েডালধর্মী কিছু পদার্থ আছে, যেটাকে আমরা নিউক্লিয় প্লাজম বলে থাকি। নিউক্লিয় প্লাজম। আচ্ছা, ওকে। তারপর আছে কি জালের মতো, জালের মতো কিছু ছড়ানো ছিটানো অংশ আছে। এখান থেকে এরকম জালের মতো ছড়িয়ে যাবে এরকম। ঠিক আছে, এরকম ছড়িয়ে ছিটিয়ে থাকবে। ওকে, মোটামুটি আমাদের আঁকা শেষ। তাহলে তুমি এই জায়গায় ইন্ডিকেট করে দিবা যে চিত্র, কিসের চিত্র? নিউক্লিয়াস। আচ্ছা, চিত্র হচ্ছে নিউক্লিয়াস। এবার তুমি ইন্ডিকেট করে দাও। প্রথমে এই যে বাহিরে যে আবরণ, সেটা হচ্ছে তোমার বহি আবরণ। এটা হচ্ছে বহি আবরণ, দেখাই যাচ্ছে না যদিও। বহি আবরণ, বহি আবরণ। তারপর কি আছে তোমার? তারপর আছে কি তোমার এই যে ভিতরে যে আবরণটা, সেটাকে আমরা আগেরটার মতো বলবো অন্ত আবরণ। অন্ত আবরণ, অন্ত আবরণ। তারপর দেখো ভিতরে যে জেলির মতো পদার্থ, জেলির মতো যে পদার্থ, সেটাকে আমরা বলবো নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম।
প্লাজম। আচ্ছা, ভিতরে যে জেলির মতো পদার্থ সেটা হচ্ছে তোমার নিউক্লিওপ্লাজম। আর এই যে অপেক্ষাকৃত গাঢ় যে অংশটা, গাঢ় যে অংশ সেটা হচ্ছে তোমার নিউক্লিওলাস। নিউক্লিও ক্লিওলাস নিউক্লিওলাস। ওকে, তারপর দেখো তোমরা একটু লেখাগুলো ঠিক করে নিও। নিউক্লিওলাস। আচ্ছা, তারপর দেখো এই যে ছড়ানো ছিটো জালের মতো যে অংশ, জালের মতো ছড়িয়ে আছে, ঠিক আছে, এই যে জালের মতো ছড়ানো যে অংশ সেটা হচ্ছে তোমার ক্রোমাটিন জালিকা বা ক্রোমাটিন তন্তু বলি। ক্রোমাটিন জালিকা, ক্রোমাটিন জালিকা বলে থাকি। ওকে, সেটা হচ্ছে তোমার ক্রোমাটিন জালিকা। তারপর কি আছে? তারপর এই যে এগুলোই, এটাই মোটামুটি তোমার নিউক্লিয়াসের চিত্র। এভাবে আঁকলে কিন্তু হচ্ছে, এভাবে একে ইন্ডিকেট করে দিবা, তাইলে কিন্তু তোমার নিউক্লিয়াসের চিত্র হয়ে গেছে। রবার্ট ব্রাউন, ইয়েস। এভাবে আঁকলে কিন্তু নিউক্লিয়াসের চিত্রটা তোমার হয়ে যাবে। তারপর এই যে নিউক্লিয়ার এনভেলপ, এই নিউক্লিয়ার এনভেলপটা কি? এই নিউক্লিয়ার এনভেলপটা হচ্ছে তোমার নিউক্লিয়াসের যে আবরণ, আবরণ বা মেমব্রেন। নিউক্লিয়ার এনভেলপ যে কথা সেটা হচ্ছে তোমার নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়ার নিউক্লিয়ার মেমব্রেন বা আমরা আবরণ বলতে পারি। ঠিক আছে, যেটি নিউক্লিয়ার এনভেলপ সেটাই নিউক্লিয়ার আবরণ, সেটাই নিউক্লিয়ার মেমব্রেন। তো এটি প্রতিটি নিউক্লিয়াস দ্বি-স্তর বিশিষ্ট হয়। আমরা দেখলাম দুইটা স্তর, দ্বি-স্তর বিশিষ্ট ফসফোলিপিড, অর্থাৎ সেখানে ফসফেট এবং লিপিড থাকবে। বাই লেয়ার, বাই লেয়ার মানে হচ্ছে কি? বাই মানে হচ্ছে দুই, ঠিক আছে, লেয়ার মানে হচ্ছে আবরণ, আবরণ বাই লেয়ার দ্বারা গঠিত। নিউক্লিয়াসের নিউক্লিয়ার এনভেলপের সর্বোচ্চই বিশেষ ধরনের অসংখ্য ছিদ্র, এই যে ছিদ্র, এগুলোকে তুমি ইন্ডিকেট করতে পারো নিউক্লিয়ার রন্ধ্র, নিউক্লিয়ার রন্ধ্র করতে পারো, নিউক্লিয়ার, নিউক্লিয়ার রন্ধ্র বলতে পারো, রন্ধ্র, ঠিক আছে, নিউক্লিয়ার রন্ধ্র। তাহলে বাইরের দ্বারা গঠিত এবং অসংখ্য ছিদ্র থাকে যাকে নিউক্লিয়ার রন্ধ্র বলা হয়। মোট 8টি প্রোটিন গ্রানুল দ্বারা ছিদ্রটি নিয়ন্ত্রিত হয়। এই যে ছিদ্র আছে, এই ছিদ্রটা দেখা যায় তোমার স্প্রিং এর মতো, সংকুচিত হইতে পারে, প্রসারিত হইতে পারে। এই সংকুচিত প্রসারিত হওয়ার যে ব্যাপারটা সেটা হচ্ছে 8টা প্রোটিন গ্রানুল দ্বারা নিয়ন্ত্রিত হয়। আচ্ছা, নিউক্লিয়ার এনভেলপ দেখলাম, তারপর হচ্ছে নিউক্লিওপ্লাজম, যেটা হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে যে অর্ধ তরল পদার্থ। এই যে নিউক্লিয়ার এনভেলপ বা নিউক্লিয়ার আবরণ দ্বারা আবৃত স্বচ্ছ ঘন দানাদার যে তরল পদার্থ তাকে আমরা নিউক্লিওপ্লাজম বলে থাকি। একে ক্যারিও লিম্ফ, ক্যারিও মানে হচ্ছে তোমার নিউক্লিয়াস, ক্যারিও মানে হচ্ছে নিউক্লিয়াস, আর লিম্ফ হচ্ছে কি? তরল। লিম্ফ হচ্ছে তরল, তাহলে নিউক্লিয়াসের তরল যে পদার্থ সেটা হচ্ছে তোমার নিউক্লিওপ্লাজম। ক্রোমাটিন জালিকা ধারণ করে, নিউক্লিওপ্লাজম ধারণ করে। দেখো যেটা নিউক্লিওপ্লাজম, এটা হবে নিউক্লিওলাস, লাশ, নিউক্লিয় লাশ। আচ্ছা, তাহলে এটা ক্রোমাটিন জালিকা। আমরা দেখলাম না যে নিউক্লিওপ্লাজমের মধ্যে কি থাকে? নিউক্লিওপ্লাজমের মধ্যে আমরা একটু যদি দেখি আগের চিত্র, দেখো এই যে আমাদের নিউক্লিওপ্লাজম যেগুলো হচ্ছে তোমার এই যে কমলা কালার যে অংশটা, অর্থাৎ অর্ধতল অংশ, যেটা হচ্ছে নিউক্লিওপ্লাজম। এই নিউক্লিওপ্লাজমের মধ্যে আছে তোমার কি? নিউক্লিওলাস আছে এবং ক্রোমাটিন জালিকা আছে, যেটা হচ্ছে তোমার জালের মতো ছড়ানো ছিটানো। তাহলে এটা কি করবে? ক্রোমাটিন জালিকা ধারণ করবে, নিউক্লিওপ্লাজম আর নিউক্লিওলাস ধারণ করবে। তারপর আছে নিউক্লিওলাস। এই যে নিউক্লিওলাস যেটা হচ্ছে তোমার ছোট যেই ঘন গোলাকার পদার্থ, যে নিউক্লিয়াসের যে ছোট অবিভক্ত ঘন গোলাকার বস্তু দেখা যায় তাই হচ্ছে তোমার নিউক্লিওলাস। ক্রোমোজোমের যে অংশে এটি লাগানো থাকে তাকে স্যাট বা স্যাটেলাইট বলা হয়। তুমি যে ক্রোমাটিন জালিকাগুলো দেখছো না, এই ক্রোমাটিন জালিকাগুলাই হচ্ছে তোমার কোষ বিভাজনের সময় এগুলো হচ্ছে ক্রোমোজোমে পরিণত হয়। কোষ বিভাজনের সময় এগুলো দেখা যায় এরকম ক্রোমোজোম, এরকম ক্রোমোজোমে পরিণত হবে, এরকম দুইটা ক্রোমাটিড, আবার এই পাশে দুইটা ক্রোমাটিড, এরকম ক্রোমোজোমে পরিণত হবে। তো এই ক্রোমাটিডের দেখা যায় এই যে মাথার দিকে যে অংশটা, এই মাথার দিকে এরকম কুণ্ডলিত অংশ থাকে, ঠিক আছে, মাথার দিকে কুণ্ডলিত অংশ থাকে। এই মাথার দিকে যে কুণ্ডলিত অংশ, এই অংশের সাথে তোমার এই যে আমাদের নিউক্লিয় লাশ যেটা সেটা হচ্ছে লাগানো থাকে। এই নিউক্লিয় লাশটা সৃষ্টি হয় মূলত এই ক্রোমোজোমের স্যাটেলাইটের কারণে। তিনি যে কোন নিউক্লিয়াসের কি বলে, ক্রোমোজোমের মাথার দিকে যে কুঞ্চিত যে অংশটা, সরি কি বলে এটাকে,
খাড়ো যে অংশটা থাকে এইটার সাথে হচ্ছে তোমার নিউক্লিওলাসটা লাগানো থাকে, এবং এইটার কারণে এইটার জিন হচ্ছে তোমার এই নিউক্লিওলাস সৃষ্টিতে আহ, আহ, উদ্বুদ্ধ করে। ঠিক আছে, তাহলে নিউক্লিয়াস ক্রোমোজোমের যে অংশ এটি লাগানো থাকে তাকে স্যাট বা স্যাটেলাইট বলা হয়। তাহলে এই অংশটা ক্রোমোজোমের যে অংশটায় নিউক্লিওলাসটা লাগানো থাকে এটি হচ্ছে তোমার স্যাটেলাইট, এটি হচ্ছে তোমার স্যাটেলাইট। আচ্ছা, রাসায়নিক উপাদানের মধ্যে আমাদের নিউক্লিওলাসে কি থাকে, প্রোটিন থাকে, আরএনএ থাকে এবং সামান্য ডিএনএ থাকে, সামান্য পরিমাণ ডিএনএ থাকে, প্রোটিন আরএনএ এবং সামান্য পরিমাণ ডিএনএ। আচ্ছা, তারপর আছে নিউক্লিয়ার রেটিকুলাম। নিউক্লিয়ার রেটিকুলাম যেটা সেটাই হচ্ছে তোমার ক্রোমাটিন জালিকা বা ক্রোমাটিন তন্ত্র, যেগুলো হচ্ছে পেঁচানো ছিল, যেগুলো পেঁচানো ছিল, এরকম পেঁচানো পেঁচানো ছিল, সেগুলো তোমার এরকম পেঁচানো পেঁচানো ছিল, সেগুলি হচ্ছে তোমার কি ক্রোমাটিন জালিকা বা নিউক্লিয়ার রেটিকুলাম বা কি বলতে পারো ক্রোমাটিন তন্ত্র বলতে পারো। কোষের বিশ্রামরত, বিশ্রাম মানে কি, যে সময় বিভাজন হয় না, কোষের যে সময় বিভাজন হয় না। আর কোষ যখন বিভাজিত হবে তখন কিন্তু সেটা আর নিউক্লিয়ার রেটিকুলাম থাকবে না, তখন সেটা হয়ে যাবে তোমার ক্রোমোজোমে পরিণত হয়ে যাবে, তখন সেটা ক্রোমোজোমে পরিণত হয়ে যাবে। তাহলে বিশ্রামরত অবস্থায় মানে হচ্ছে বিভাজন, যে সময় বিভাজন হয় না। অর্থাৎ কোষের বিশ্রামরত অবস্থায় নিউক্লিয়াসের ভিতরে যে জালিকাকার বিন্যাস দেখা যায়, জালির মতো বিন্যাস দেখা যায়, তাকে আমরা নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন জালিকা বলে থাকি। তো কোষ বিভাজন অবস্থায় ক্রোমাটিন তন্তুগুলো ক্রমাগত খাটো ও মোটা হয়, পৃথক হয়ে পুরো এবং মোটা হয় এবং পৃথক হয়ে পরে সুনির্দিষ্ট সংখ্যা ও আকৃতির দৃশ্যমান হয়, তখন এদেরকে ক্রোমোজোম বলা হয়। তো এই যে আমাদের ক্রোমাটিন জালিকা আছে, এগুলো যখন তোমার কোষ বিভাজন হবে তখন এখান থেকে জল বিয়োজিত হবে, অর্থাৎ জল চলে যাবে। জল চলে যাওয়ার কারণে এগুলো যে দেখতে পাচ্ছ সূক্ষ্ম সুতার মতো দেখতে পাচ্ছ চিকন, তখন এগুলো আরো গাঢ় হবে, আরো মোটা হবে, মোটা হয়ে তোমার এরকম ক্রোমোজোমে পরিণত হবে, এরকম ক্রোমোজোমে পরিণত হবে, এরকম বড় বড় ক্রোমোজোমে পরিণত হয়। আচ্ছা, তো এই যে খাটো মোটা যে অংশ সেটাকে আমরা বলবো কি, ক্রোমোজোম। তাহলে কোষ বিভাজন অবস্থায় ক্রোমাটিন তন্তুগুলো ক্রমাগত খাটো ও মোটা হয়ে পৃথক হয়ে সুনির্দিষ্ট সংখ্যা ও আকৃতিতে দৃশ্যমান হয়, যেটাকে আমরা ক্রোমোজোম বলে থাকি। তারপর আছে তোমার আর কিছু নেই, মোটামুটি এই চারটাই ছিল। আচ্ছা, তাহলে এভাবে হচ্ছে তুমি কি করতে পারো, এভাবে হচ্ছে তুমি নিউক্লিয়াসের যে গঠন সেটা হচ্ছে তুমি ব্যাখ্যা করতে পারো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই আমি রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাই এ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা লাস্ট পর্যন্ত ছিলা, সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।